আজ সুমিত্রা দেবীর একমাত্র মেয়ে পিয়ালির বিয়ে। বিয়ের পর বিদায়ের সময় জল ভরা চোখ নিয়ে তার মা সুমিত্রা দেবী বৌদি চন্দনা এবং দাদা বিপুলের কাছ থেকে বিদায় নেয়। বিদায় হয়ে যাওয়ার পর বাড়ি একেবারেই ফাঁকা হয়ে যায়। এদিকে আত্মীয় স্বজনরাও যে যার বাড়িতে চলে যায়। এমন সময় সুমিত্রা দেবী বলেন, মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। জানি না ওকে ছাড়া কি করে আমি দিন কাটাবো। মা, আপনি এভাবে মন খারাপ করবেন না। এক না একদিন মেয়েদেরকে তো শ্বশুরবাড়ি যেতেই হয়। আপনি আপনার বাবা মাকে ছাড়া এখানে এসেছেন, আমিও আমার বাবা মাকে ছেড়ে এসেছি। দিদিকেও তো এক না একদিন যেতেই হতো, বলুন। আমি জানি মেয়েদের শ্বশুরবাড়ি যেতেই হয়, কিন্তু আমার মেয়ে আমাকে ছাড়া থাকে না। আমি আমার মেয়েকে ছাড়া কখনো থাকিনি। আমি ওকে বড্ড ভালোবাসি। দেখুন মা, প্রত্যেকটা বাবা মাই তাদের মেয়েদেরকে অনেক ভালোবাসে। এটা শুধু আপনার ক্ষেত্রে নয়, সব বাবা মার ক্ষেত্রে একই প্রযোজ্য। আর আপনার যখন যা দরকার লাগবে আপনি আমাকে বলবেন, আমিও তো আপনার মেয়ের মতোই। হ্যাঁ, বলবো। চন্দনা সুমিত্রা দেবীকে অনেক বোঝায়, কিন্তু তিনি তার সত্ত্বেও মন খারাপ করে বসে থাকেন। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। চন্দনা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল এবং মনে মনে বলছিল, এ বাবা, আজ কত দেরি হয়ে গেছে। এতদিন পর অফিস যাচ্ছি, তাই সময়টা ঠিক করে বুঝে উঠতে পারিনি। আজকে আর খাবো না, টিফিনটা প্যাক করে নিয়ে চলে যাই, অফিসে গিয়ে বসে বসে খেয়ে নেব। চন্দনা তাড়াহুড়ো করে বের হচ্ছিল। এমনই সময় সুমিত্রা দেবীর ফোন বেজে ওঠে। সুমিত্রা দেবী ফোন তুলতেই যাচ্ছিলেন, কিন্তু ফোনে চার্জ না থাকার জন্য ফোনটি সুইচ অফ হয়ে যায়। তখন তিনি চন্দনাকে বলেন, চন্দনা, তোমার ফোন থেকে পিয়ালিকে ফোন করে আমায় দাও তো, আমি একটু ওর সাথে কথা বলবো। মা, আজকে আমার দেরি হয়ে গেছে, আর দেরি করলে অফিসে ঢুকতেই দেবে না। আমি বিকেলে এসে আপনাকে ফোন লাগিয়ে দেব। আরে বাবা, 2 মিনিট কথা বলে নেব, তাতে এমন কি দেরি হয়ে যাবে তোমার? আমার ফোনটা অফ হয়ে গেছে বলেই তো বলছি। তাছাড়া মেয়েটা কাল থেকে কান্নাকাটি করছে। জানি না ও শ্বশুরবাড়ির লোকেরা কি করছে ওর সাথে। দিদি কান্নাকাটি করছিল? কিন্তু কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, আমি এক্ষুনি ফোন লাগিয়ে দিচ্ছি। চন্দনা সুমিত্রা দেবীর কথায় খুবই চিন্তিত হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে ফোন বার করে পিয়ালিকে ফোন করে এবং বলে, দিদি, কি হয়েছে? মা বলছিল আপনি নাকি কান্নাকাটি করছেন। আপনি একদম চিন্তা করবেন না, যা হয়েছে আমাদেরকে বলুন, আমি আর আপনার দাদা এক্ষুনি যাব ওখানে। ঠিক এমন সময় সুমিত্রা দেবী চন্দনার কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলেন, আরে আরে, আমায় ফোনটা দাও, আমি কথা বলি। হ্যাঁ মা, বল, কি হয়েছে তোর? এরপর সুমিত্রা দেবী তার মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করে দেন। কিছুক্ষণ পর জানতে পারা যায় যে বাড়িতে লোকজন বেশি হওয়ার কারণে পিয়ালিকে একটু বেশিই কাজ করতে হয়েছে, আর সেজন্যই সে কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে। এই ঘটনা শুনে চন্দনা মনে মনে খুবই বিরক্ত হয় এবং তাই সে তার শাশুড়ির কাছ থেকে ফোনটা নিয়ে পিয়ালিকে বলে, দিদি, এটা কিন্তু ঠিক নয়। সামান্য একটু কাজ করতে হয়েছে বলে আপনি কাল থেকে মাকে অস্থির করে রেখেছেন। কোন বৌমা শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করে না বলুন তো? সবাইকে তো কম বেশি কাজ করতেই হয়, আর এতে কান্নাকাটির কি আছে? আজকে আপনার জন্য আমার অফিস আরও লেট হয়ে গেল। হ্যাঁ বৌদি, তোমার তো কোনো যাই আসে না, আমি কাজ করি না করি তাতে তোমার কি? তুমি তো বেশ ভালোই শ্বশুরবাড়ি পেয়েছো। সকাল সকাল উঠে অফিসে চলে যাও আর সন্ধ্যাবেলা এসে টুকিটাকি কাজ করে আরাম করো। তুমি কি আর আমার কষ্ট বুঝতে পারবে? দেখুন দিদি, আমি জানি না আপনি কি পরিস্থিতিতে আছেন, কিন্তু যদি শুধুমাত্র কাজের জন্যই আপনার মন খারাপ হয়, তাহলে আমি বলবো এটা করা উচিত নয়। কি উচিত আর কি উচিত নয় সে জ্ঞান তো আমি তোমার কাছ থেকে নেব না। যাও, তুমি তোমার অফিসে যাও, আমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। এই বলে পিয়ালি ফোন রেখে দেয়। চন্দনার অফিসে দেরি হচ্ছিল, তাই সে আর ঘুরিয়ে ফোন করে না। চন্দনা অফিসের জন্য বেরিয়ে পড়ে। এদিকে সুমিত্রা দেবী তার ফোনে চার্জ দেওয়ার পর আবার দুপুর থেকে মেয়েকে ফোন করা শুরু করেন। আবারও পিয়ালি কেঁদে কেঁদে তার মাকে শ্বশুরবাড়ির ঘটনা শোনাতে থাকে। জানো মা, আজকে আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে চলে গেছে। বাড়িতে কি রান্না হবে কি হবে না সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দিয়েছে। এভাবে ভালো লাগে তুমি বলো তো? তুমি তো সবসময় বাড়িতেই বেশি থাকো, কি হবে না হবে সব তুমিই বলে দাও। আর আমার শাশুড়িকে দেখো, হুটহাট করে শুধু এদিকে ওদিকে চলে যাচ্ছে, যেন আমারই সব দায়িত্ব। আরে রে রে রে, আমার ফুলের মতো বাচ্চা রে, এখানে কত আদর যত্নে থাকতো, কি অবস্থা করে দিয়েছে ওরা। এই, তুই জামাই বাবার সঙ্গে কথা বল, যা সমস্যা আছে ওকে ভালো করে খুলে বল। আমি আর এখান থেকে কি করতে পারি বল মা? থাক মা,
তোমার জামাই, সে আমার কোনো কথা শোনে? ওকে কিছু বলতে গেলেই ও খালি বলে একটু ম্যানেজ করে নাও। তুমি বলো এভাবে কি করে ম্যানেজ করা যায়? পিয়ালি যখনই সময় পেত তার মাকে ফোন করে তার শ্বশুরবাড়ির ব্যাপারে দুর্নাম করত এবং কান্নাকাটি করত। এসব কথা শুনে সুমিত্রা দেবীর মন খারাপ হতে থাকে। একদিন সুমিত্রা দেবী উদাস মনে বসেছিলেন। তখন চন্দনা তার কাছে মিষ্টির প্যাকেট নিয়ে এসে বলে, মা, আজকে আমাদের অফিসে অনেক বড় একটা সেলিব্রেশন হয়েছে। আমাদের কোম্পানি টপ 10-এ চলে গেছে। এই জন্য সবাইকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে। এই নিন, মিষ্টি খান। থাক বৌমা, ফ্রিজে রেখে দাও, আমার মিষ্টি খেতে এখন ইচ্ছে করছে না। কিন্তু মা, আপনি তো মিষ্টি খেতে পছন্দ করেন, আর আপনি এভাবে মনমরা হয়ে বসে আছেন কেন? কিছু হয়েছে নাকি? আর বলো না, মেয়েটা যেদিন থেকে শ্বশুর বাড়িতে গেছে একটা দিনও যায়নি যে শান্তিতে কাটিয়েছে। ওর মন খারাপ থাকলে আমি এখানে কি করে আনন্দ করতে পারি বলো তো? মা, আপনি এভাবে এত দুঃখী হবেন না। দিদিকে একটু সময় দিন, ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি দিদি সামলে উঠবে। চন্দনা শাশুড়িকে এভাবেই বোঝাতে থাকে। পরের দিন আবার পিয়ালি তার মাকে ফোন করে এবং কান্নাকাটি করে বলে, মা, এরা আমাকে সবাই কি পেয়েছে বলো তো? সকাল থেকে আমার শাশুড়ির শরীর খারাপ, বমি পায়খানা করে একেবারে অস্থির করে দিচ্ছে। আমি আবার তাকে হাসপাতালে নিয়ে গেলাম, ওষুধও কিনে আনলাম। এখন এত বেলা হয়ে গেছে আর আমি কত ক্লান্ত বলো। তাই শাশুড়ি মাকে বললাম বাইরে থেকে খাবার নিয়ে খেয়ে নি। এটা শুনেই উনি তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে উল্টোপাল্টে ভাবে কথা শোনালেন। আহারে, আমার মেয়েটা কি জ্বালাতনেই না আছে। তবে মা, তোর শাশুড়ির তো এখন পেট খারাপ, আরে এই সময় বাইরের খাবার খাওয়া ঠিক নয়। তুই বাড়িতে একটু ভাতে ভাত করে নে। আর শোন, তুই ওদের বাড়ির একমাত্র বৌমা, ওদের দেখাশোনা তো তোকেই করতে হবে বল। এভাবে কান্নাকাটি করলে আর কি চলবে বল? মায়ের মুখে এরকম কথা শুনে পিয়ালি প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং বলে, মা, তুমিও তোমার বৌমার মতো কথা বলছো? তোমরা কেউ আমার কষ্ট বোঝো না। তুমি আমাকে আর ফোনই করবে না। এই বলে পিয়ালি ফোন রেখে দেয় এবং এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু পিয়ালি তার মাকে ফোন করে না বা তার মায়ের ফোন তোলেও না। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। একদিন সুমিত্রা দেবী চন্দনাকে বলেন, বৌমা, পিয়ালি তোমায় ফোন টোন করেছিল নাকি? কই না তো, সেই দিন দিদির আগে ফোনটা রেখে দিয়েছিল। তারপর থেকে আর ফোনই করেনি। আমি অনেকবার মেসেজ কল করেছিলাম, দিদি তো কোনো উত্তরই দেয়নি। কিন্তু মা, আপনি এটা জিজ্ঞাসা করছেন কেন? আপনার সাথে দিদির কথা হয়নি? আর বলো না, এত মাথা গরম না মেয়েটার। ওকে সেদিন একটু বোঝাতে গেলাম, অমনি রাগে ফোনটা রেখে দিল। দেখো না, 2 সপ্তাহ হয়ে গেল, কোনো খবর নেই। আমার মনটা তো খুব খারাপ লাগছে। বলো কি অবস্থায় আছে কে জানে আমার মেয়েটা। মা, আপনি চিন্তা করবেন না, দিদি হয়তো ভালোই আছে। আর যদি খুব বেশি মন খারাপ করে আপনার, তাহলে একদিনের জন্য ওখান থেকে বেরিয়ে আসুন, আর না হয় দিদিকে এখানে ডেকে নিন, কয়েকদিন ঘুরে যাবে। না না, আমি মেয়ের বাড়িতে যাব না, লোকে শুনলে খারাপ বলবে। আর ওকে ডাকবো যে, ও তো ফোনই তুলছে না। চন্দনা তার স্বামী বিপুলকে এসব কথা বলে এবং তাকে বোনের বাড়িতে গিয়ে খবর আনতে বলে। বিপুল তৈরি হয়ে তার মায়ের কাছে যায় এবং বলে, মা, পিয়ালির সঙ্গে তোমার এতদিন কথা হয়নি? এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ও বাড়িতে খোঁজ খবর নিয়ে আসছি। তুমি মন খারাপ করো না। আর শোনো, চিন্তা করে কোনো লাভ নেই। এদিকে দেখছো তো, চিন্তা করে করে তোমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। আরে বাবা, মেয়ে সুখে না থাকলে কি করে মায়ের শরীর ভালো থাকে বলতো? পৌঁছে খবর টবর নিয়ে একবার আমাকে ফোনটা করে দিস। ঠিক আছে মা, সেরকম হলে আমি কয়েকদিনের জন্য পিয়ালিকে নিয়ে এখানে চলে আসবো। এরপর বিপুল বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল। ঠিক সেই সময় সে দরজা খুলে দেখে পিয়ালি ব্যাগপত্র নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। পিয়ালিকে দেখে সবাই খুব অবাক হয়ে যায় এবং বিপুল বলে, আরে পিয়ালি, তুই হঠাৎ এইভাবে ফোন টোন করিসনি কেন? আমি তো তোকে আনতে যাচ্ছিলাম। থাক দাদা, আমার খবর তোমরা কতটা রাখছো সে তো আমি ভালো করেই দেখতে পাচ্ছি। এখানে তো কেউ আমাকে মনেই রাখেনি। ও বাড়িতে পাঠিয়ে দিয়ে সবাই নিজের কর্তব্য থেকে হাত ঝেড়ে ফেলেছো। আর হ্যাঁ, আমি তোমাদের সবাইকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আমি এখন থেকে এখানেই থাকবো। ওদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আরে মা, এভাবে জামাইকে ছেড়ে রাগ করে চলে এসেছিস? এটা ঠিক হয়নি কিন্তু। ঠিক হয়নি তো হয়নি, আমি ততদিন ও বাড়িতে যাব না যতদিন না ওরা সবাই আমার কাছে এসে ক্ষমা চেয়ে রিকোয়েস্ট করে আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। আমিও দেখতে চাই ওরা কত দূর পর্যন্ত যেতে পারে। এই বলে পিয়ালি তার ঘরে চলে যায়। এরপর থেকে পিয়ালি তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতেই থাকতে শুরু করে।
দেখতে দেখতে প্রায় 4 মাস কেটে যায়। না পিয়ালির শ্বশুরবাড়ির লোকেরা তাকে ফোন করে, আর না তো পিয়ালি তার শ্বশুরবাড়ির লোককে ফোন করে। সে সবসময়ই তার শ্বশুরবাড়ির দুর্নাম করত এবং এখানে সবার কাজের ভুল বার করত। একদিন পাশের বাড়ির সবিতা কাকিমা তাদের বাড়িতে আসে আর বলে, আরে সুমিত্রা দি, তুমি খবর শুনেছো? শুনলাম নাকি জলে দিদির বোনের মেয়ের সাথে তোমার জামাইয়ের বিয়ের যোগাযোগ চলছে। সবিতা কাকিমার মুখে এ কথা শুনে সবাই খুব চমকে যায়, বিশেষ করে পিয়ালি। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এবং সে কান্নাকাটি করতে শুরু করে। তখনই তাকে সবিতা কাকিমা বলে, আর কান্নাকাটি করে কি করবি মা? কপালে যা ছিল তাই তো হবে। কথাই বলে না, পুরুষ মানুষকে ঢিল দিতে নেই। তুমি তাদেরকে যত ঢিলে ছাড়বে তারা তো ততই হাত থেকে বেরিয়ে যাবে। এবার আমি কি করব? প্রথম তো এরকম ছিল না। ও তো আমাকে ভালোবাসতো, আমার কত খেয়াল রাখতো, আমাকে সপ্তাহে 2-3 বার করে বাইরে নিয়ে গিয়ে খাওয়াতো, কত গিফটও কিনে দিত। কিন্তু দিদি, তুমি তো বলেছিলে যে জামাইবাবু তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, কিছু কিনে দেয় না। আরে আমি তো এইসব রাগের মাথায় বলেছিলাম। আমার মনে হয় ও আমার উপরে খুব রেগে আছে। ও আমাকে বারবার এখানে আসতে বারণ করেছিল। আমি ওকে ফোনে ব্লকও করে দিয়েছি, আর তোমাদের সবার নাম্বার থেকেও ব্লক করে দিয়েছি। সেজন্যই তো আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেনি। এটা তুমি ঠিক করোনি দিদি। যে তোমাকে এত ভালোবাসে, তুমি তার কথা না শুনে এত দিন ধরে এখানে রয়েছো। এখন তো তোমার হাত থেকে সবকিছুই বেরিয়ে যাচ্ছে। এখনো সময় আছে। এভাবে মিছিমিছি অভিমান আর রাগ পুষে না রেখে তুমি গিয়ে তোমার সংসারটা সামলে নাও। এইবারে চন্দনার কথা পিয়ালির আর অত খারাপ লাগে না। সেই দিনই চন্দনা এবং বিপুল তাকে তার বাড়িতে রেখে আসে। পিয়ালি ধীরে ধীরে তার পরিবারটাকে ভালোভাবে বুঝতে শেখে এবং সুখে সংসার করা শুরু করে। মেয়ের সুখ দেখে সুমিত্রা দেবীও শান্তি পান। বিলকিস দেবী তার 2 ছেলে সুজয় ও বিজয় এবং 2 বৌমা সোনালী ও সন্দীপা এবং 1 মেয়ে পল্লবীকে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করে। সোনালী ও সন্দীপার একমাত্র ননদ পল্লবী ছিল খুবই অলস প্রকৃতির। পল্লবী নিজের বৌদিদেরকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিত, নিজে হাতে কোনো কিছুই কাজ করতো না। এমনই একদিন, বৌদি, আমাকে কলেজে যেতে হবে তো। আমার খাবার কোথায়? দেখো, আমি একদম রেডি হয়ে চলে এসেছি, আর তোমরা আমার খাবারই এখন রেডি করে আনোনি। আরে আরে পল্লবী, তুমি রেগে যাচ্ছ কেন? এই তো আমরা দুজনে মিলেই তোমার খাবার একদম রেডি করে নিয়ে এসেছি। এই দেখো, একদম গরম রয়েছে। আসো আসো, বসে পড়ো। পল্লবী, তুমি যখন খাবারের কথা বলেছো তখন আমরা তোমার খাবার বানিয়ে দিয়েছি, কিন্তু তুমিই তো আসতে এত দেরি করলে। ওহ পল্লবী, তোর 2 বৌদি তোকে কত ভালোবাসে, কত ভালোভাবে কথা বলে, আর তুই এসে রাগ দেখাচ্ছিস? তোকে তো খাবার কখন বানিয়ে দিয়েছে। চুপ করে বসে খেয়ে নে আর কলেজে চলে যা। নিজের হাতে তো কোনো কাজই করিস না। যা কাজ করতে বলি সেগুলো ঠিক উল্টোই করে বসিস, আর নিজের যা কিছু কাজ সবগুলোই তো বৌদিদেরকে দিয়ে করাস। মা, তুমি যদি আমার মা হতে তাহলে আমাকে ভালোবাসতে, আর আজ এরকম কথাবার্তা বলতেই পারতে না। আচ্ছা আচ্ছা পল্লবী, মা যাই বলুক না কেন, তুমি এখন চুপ করে খেয়ে নাও। এই বলে সন্দীপা আর সোনালী পল্লবীকে বুঝিয়ে খাইয়ে দাইয়ে কলেজে পাঠিয়ে দেয়। পল্লবী চলে যাওয়ার পর পল্লবীর মা বিলকিস দেবী বলে, ওহ, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না বাবা। বাড়ির কোনো কাজেই হাত দিতে চায় না। এত বড় হয়ে গেল আর কোনো কাজ জানে না। শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে কে জানে। মা আপনি এত চিন্তা করছেন কেন? আস্তে আস্তে পল্লবী সব কিছুই শিখে যাবে, আর আমরা দুজনে তো আছি, ওকে সব কিছু কাজ শিখিয়ে দেব। বৌমা, তোমরা দুজনে কিন্তু ওকে মাথায় তুলে নাচাচ্ছ। তোমাদের দুজনের জন্য ও আরো বেশি আস্কারে পেয়ে যাচ্ছে। তোমরা ওকে এত আস্কারে দিয়ে মাথায় তুলো না, বুঝলে? মা, আমরা আবার ওকে কি মাথায় তুললাম? আর তাছাড়া ও তো আমাদের একমাত্র ননদ। আমরা ভালোবাসবো না তো ওকে কে ভালোবাসবে শুনি? ঠিক এই জন্যই তো আমি তোমাদেরকে বারণ করছি, ওকে এত মাথায় তুলো না। কিছু ওর নিজের কাজ ওকে দিয়ে করাও। শ্বশুর বাড়িতে গেলে ওকেই তো কথা শুনতে হবে। তখন কি ওর হয়ে তোমরা দুজনে কাজ করতে যাবে নাকি? এই বলে বিলকিস দেবী সেখান থেকে চলে যায়। এদিকে বিলকিস দেবীর 2 বৌমা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অর্ধেক রাস্তায় গিয়ে পল্লবী মাথায় ঘোমটা দিয়ে নেয় এবং তখনই তার সামনে বাইক নিয়ে একটা ছেলে আসে। তখন পল্লবী তাকে বলে, আরে তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? বাড়ির সামনে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার তো কোনো পাত্তাই ছিল না। হাঁটতে হাঁটতে এত দূরে চলে এলাম। তুমি তো জানো বাড়ির সামনে আমার মা দাঁড়িয়ে আছে, আমি ওখান থেকে কি করে তোমাকে নিয়ে যাব? চলো চলো, আর বেশি কথা বলে লাভ নেই।
আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, কলেজে ছেড়ে দিয়ে আসবে, চলো আমাকে। এই বলে পল্লবী পলাশের গাড়িতে উঠে পড়ে। তখন পলাশ পল্লবীকে বাইকে করে কলেজে নামিয়ে দিয়ে আসে। আসলে পলাশের বাড়িটা ছিল পল্লবীদের বাড়ির পাশেই। পল্লবীদের বাড়ির ছাদে উঠলেই পলাশকে দেখা যেত এবং তারা দুজনেই ছাদে উঠে কথাবার্তা বলতো। এইরকম ভাবেই তাদের ভালোবাসা শুরু হয়েছিল। বাড়ির লোক কেউই জানে না, তাই তারা এরকম লুকিয়ে দেখা সাক্ষাৎ করত। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পল্লবী কলেজ থেকে বাড়ি ফেরার পথে সে পলাশের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেদিন পলাশ আসেনি। ওহো, এই পলাশটা দেখো কতক্ষণ আমাকে ওয়েট করাচ্ছে। আজকে ওর খবর আছে, একবার আসুক, তারপর তার কথা। না না না, আর বেশি দেরি করলে হয়তো আমার দাদারাই চলে আসবে। যাই বাবা, আমি একাই চলে যাই, ওর জন্য আর অপেক্ষা করা উচিত হবে না আমার। এই বলে পল্লবী বাড়ির দিকে চলে আসে। বাড়ির সামনে এসে পলাশের বাড়িটা দেখতে থাকে এবং আশপাশে দেখার পরও পলাশকে সে দেখতে পায় না। এরপর সে পলাশকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তবুও পলাশকে সে ফোনে পায় না, যার কারণে পল্লবী আরও রেগে যায়। পল্লবী বাড়ির ভেতরে এসে সোজা নিজের রুমে চলে যায় এবং সেখানে গিয়ে মনে মনে ভাবে, এই ছেলেটা যে কোথায় গেল না কি জানি, কখন থেকে আমি ওকে ফোন করেই যাচ্ছি, আর আমাকে আনতেও গেল না আজকে। তাহলে কি কেউ জেনে গেল? দেখি আর একবার চিঠি লিখে, যদি কোনো উত্তর পাই। পল্লবী এই ভেবে মনে অনেকটা আশা নিয়ে একটা চিঠি লেখে ঢিল দিয়ে জড়িয়ে পলাশদের ছাদের দিকে ছুঁড়ে দেয়। তখনই পলাশের মা ছাদে উপস্থিত ছিল, যার কারণে ঢিলটা পলাশের মায়ের পায়ে গিয়ে লাগে। তখন পলাশের মা পারমিতা দেবী চিঠিটা পড়ে ফেলে, তারপর সে কোনোই গুরুত্ব দেয় না। সবটা জেনেও সে চুপ করে থাকে। এরকমই ভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কলেজ যাবার নাম করে পল্লবী পলাশের সঙ্গে মুভি দেখতে চলে যায়। সেই কথা প্রতিবেশীরা পলাশের মায়ের কানে তুলে দেয়, কিন্তু তবুও পারমিতা দেবী পলাশকে কিছুই বলে না। একদিন আর এসব কিছু সহ্য করতে না পেরে পারমিতা দেবী পলাশকে বলে, পলাশ, কি হচ্ছেটা কি এসব? আমি সব কিছু জানি। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? কিন্তু তুই কি করছিস, কোথায় যাচ্ছিস না যাচ্ছিস, সব কিছুরই আমি খবর পাচ্ছি। মায়ের মুখে এরকম কথা পলাশ অনেকটা ঘাবড়ে যায়। সেদিন পলাশ তার মাকে আর কিছুই বলতে পারে না, কারণ পারমিতা দেবী পল্লবীকে একদমই দেখতে পারতো না। দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন আবারও পল্লবী চিঠি লিখে পলাশকে ছাদের দিকে ছুঁড়ে দেয়। পলাশের মা সেই চিঠিটা পড়ে নেয়। তখন সে আর চুপ থাকতে না পেরে পলাশকে নিয়ে সোজা পল্লবীদের বাড়িতে চলে আসে। বাড়িতে তখন সকলেই উপস্থিত ছিল। এই যে দিদি, এটা কি হচ্ছেটা কি? বলি, তোমার মেয়েকে কি তুমি জব্দ করতে পারো না নাকি? তোমার পিছনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কি তুমি কিছুই জানো না, নাকি সব জেনে বুঝেও চুপ করে রয়েছো? এই দেখো, রোজ রোজ তোমার মেয়ে আমার ছেলেকে চিঠি ছোড়ে, আর সেগুলো আমার হাতেই পড়ে যায়। তাই আজকে আমি আর চুপ থাকতে পারলাম না। এবার দেখো তোমরা কি করবে। প্রতিবেশী পারমিতা দেবীর মুখে এসব কথা শুনে পল্লবীর মা, দাদা, বৌদিরাই সকলেই চমকে ওঠে। তখন পল্লবীর মা বলে, পারমিতা দিদি, এসব তো সত্যি আমরা কিছু জানতাম না। আর এই যে পল্লবী, তোর সাহস তো দিনের পর দিন বেড়েই চলেছে দেখছি। তুই এসব কি ঘটিয়ে বেড়াচ্ছিস? মায়ের মুখে এই কথা শুনে পল্লবী একদম চুপ হয়ে যায়। তখন পলাশ বলে, কাকি, তুমি প্লিজ পল্লবীকে কিছু বলো না। আসলে আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি, তাই আমরা দুজনে বিয়ে করতে চাই। মা প্লিজ, তুমিও পল্লবীকে আর কিছু বলো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। পলাশের মুখে এই কথা শুনে পলাশের মা অনেক রেগে যায়, কিন্তু ছেলের খুশির জন্য সেই বিয়েতে রাজি হয়ে যায়। তাই ভালোভাবে সকলে বসে একটা বিয়ের তারিখ ঠিক করে। তারপর পলাশ আর তার মা বাড়ি চলে যায়। বিয়ের তারিখের কথা শুনে পল্লবী অনেক খুশি হয়ে যায় এবং বাড়ির সকলে আরো বেশি খুশি হয়ে যায়। দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কেটে যায়। কিছুদিন পরে পলাশ আর পল্লবীর বিয়ে হয়ে যায়। পল্লবী যখন শ্বশুর বাড়িতে যাচ্ছিল, পল্লবীর চোখে এক ফোঁটাও জল ছিল না। সেটা দেখে পল্লবীর মা পল্লবীকে বলে, আরে, তোর কি একদম লজ্জা শরম বলতে কিচ্ছুই নেই? এত লোকজন রয়েছে, তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, তবুও তোর চোখ থেকে এক ফোঁটা জলও পড়ছে না? ওফ, একটু অন্তত মিথ্যে ছলনাও তো করতে পারিস। ওহো মা, আমি কেন কাঁদতে যাব বলো তো? এই তো পাশেই তো আমার বাড়ি, আর তোমার বাড়ি তো দেখাই যাচ্ছে। তাহলে আবার কিসের জন্য কাঁদবো শুনি? আমার খেয়ে দিয়ে কাজ নেই। আমি নাকি খেয়ে দিয়ে আমার এত দামি মেকআপ সব নষ্ট করে দেব। আর তাছাড়া রোজই তো তোমাদের সঙ্গে দেখা হবে। বৌদি, যাই তাহলে, আবার আসবো।
একবার ছাদ থেকে উঁকি মারলেই তো তোমাদের দেখা পেয়ে যাব, তাহলে আবার কাঁদবো কেন বলো তো? পল্লবীর মুখে এই কথা শুনে তার দুই বৌদি হেসে ওঠে এবং বলে, পল্লবী, তুমি একেবারে ঠিক কথা বলেছো। যখনই মন চাইবে তখনই তুমি আমাদের কাছে চলে আসবে। আর হ্যাঁ, কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে কিন্তু বলো, আমরা দুজনে সব সময় তোমার পাশে আছি। হ্যাঁ পল্লবী, তুমি চিন্তা করো না, ওখানে গিয়ে কিন্তু ভালোভাবে থেকো। আর হ্যাঁ, সব কিছু ভালোভাবে একটু করার চেষ্টা করো, তোমার শাশুড়ি মাকে খুশি করো, খুশি রাখার চেষ্টা করো, বুঝেছো? এই বলে তারা সকলে মিলে পল্লবীকে বিদায় জানায়। পল্লবী 1 মিনিটের মধ্যেই শ্বশুরবাড়িতে পৌঁছে যায়। তারপর শ্বশুরবাড়িতে গিয়ে পল্লবীকে তার শাশুড়ি মা বরণ করে বাড়ির ভিতরে আসতে বলে। এরকমভাবেই দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে পল্লবী জানতো যে তার শাশুড়ি মা তার উপরে রেগে আছে এবং তাকে ভালোভাবে পছন্দও করে না। শাশুড়ি মাকে ইমপ্রেস করার জন্য পল্লবী সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্না করে, শাশুড়ি মাকে চা নাস্তা বানিয়ে দেয়। এরকমইভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পল্লবী রান্নাঘরে কাজকাম করতে করতে মনে মনে ভাবে, ওহো, বাড়িতে আমি কত আরামে থাকতাম, রান্নাঘরে এত গরম, আমাকে তার মধ্যেই কাজকাম করতে হচ্ছে। বাড়িতে তো আমাকে কোনো কাজই করতে হতো না, দুই বৌদি মিলেই সব কাজ করে নিত। যাই, একবার দুই বৌদির কাছ থেকে ঘুরে আসি। এই বলে পল্লবী কাউকে কিছু না জানিয়েই মায়ের বাড়িতে চলে আসে এবং পল্লবী তার দুই বৌদিকে বলে, ও বৌদি, জানো তো আমি খুবই অসুস্থ, জানি না কেন আমার খুব ক্লান্ত লাগছে, তোমরা একটু দয়া করে আমার জন্য কিছু খাবার বানিয়ে দেবে? আর হ্যাঁ, তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমার শাশুড়ি মা আর পলাশের জন্য একটু খাবার বানিয়ে দিও না, আমি নিয়ে চলে যাব তাহলে। পল্লবী, তুমি একদম চিন্তা করো না, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমার বাড়ির লোকের জন্যও খাবার রেডি করে রাখবো। বৌদির কথা শুনে পল্লবী অনেক খুশি হয়ে যায়। পল্লবী নিজের রুমে গিয়ে আরাম করতে থাকে এবং নিজে মনে মনে ভাবে, যাক, এই বুদ্ধিটা তাহলে আমার কাজে লাগলো। কিন্তু আমি যদি এরকমভাবে রোজ রোজ বৌদিদেরকে দিয়ে শ্বশুরবাড়ির কাজটা করিয়ে ফেলি, তাহলে তো আমাকে আর কোনো কাজই করতে হবে না, কাজে বিয়ে করা তো অনেক লাভ হয়েছে দেখছি। এই বলে পল্লবী খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেয় এবং বাড়ি ফেরার সময় বাড়ির জন্য তার দুই বৌদি খাবার প্যাক করে দেয়। সেই খাবার নিয়ে সে বাড়িতে চলে আসে। রাত্রিবেলা শাশুড়ি মা এবং পলাশকে খাবার বেড়ে দেয়। সেই খাবার খেয়ে পল্লবী শাশুড়ি মা এবং পলাশ খুবই প্রশংসা করে তার খাবারের টেস্ট আলাদা হওয়ার জন্য। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এরকমই ভাবে রোজ রোজ পল্লবী নিজের বাড়ি থেকে খাবার করে শ্বশুরবাড়িতে নিয়ে আসতো। এমনকি শুধু খাবারই নয়, শ্বশুরবাড়ির জামা কাপড়গুলো মায়ের বাড়িতে নিয়ে চলে আসতো আর ওয়াশিং মেশিনে দুই বৌদিকে দিয়ে ধুয়ে দিতে বলতো। এরকমই ভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল। এইসব দেখে পাড়া প্রতিবেশী সকলেই অনেক মজা করত এবং পল্লবী ভাবতো যে তার শাশুড়ি মা কিছুই জানে না। কিন্তু একদিন পারমিতা দেবী পল্লবীকে বলে, বৌমা, চলো তুমি আমার সঙ্গে তোমার মায়ের বাড়িতে। আজ তোমার মাকে বলতেই হবে, তোমার জন্য পাড়া প্রতিবেশীর মুখ থেকে কথা শুনতে হচ্ছে। আমাদের বাড়িতে রেশনপত্র কিছু থাকে না, তাই জন্য তুমি তোমার মায়ের বাড়ি থেকে সব নিয়ে আসো। শাশুড়ির মুখে এরকম কথা শুনে পল্লবী অনেক ভয় পেয়ে যায়। তখন পারমিতা দেবী পল্লবীর হাত ধরে টেনে তাকে তার মায়ের বাড়িতে নিয়ে যায়। তারপর সে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন বিলকিস দেবী তার দুই বৌমা আর পল্লবীকে অনেক রাগারাগি করতে থাকে। তারপর বিলকিস দেবীর দুই বৌমা বলে, আমাদেরকে ক্ষমা করে দিন মা, এতটা মাথায় তোলা ঠিক হয়নি। সত্যি আজ আমাদের জন্য আপনাকে কত উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে। আর পল্লবী, তুমি আর এরকম করো না প্লিজ। সন্দীপা আর সোনালি পল্লবীকে বোঝাবার চেষ্টা করে। তখন পল্লবী নিজের ভুলটা বুঝতে পারে। পল্লবী নিজের ভুল বুঝতে পেরে বলে, হ্যাঁ বৌদি, তোমরা ঠিকই বলেছ, মা আমাকে ক্ষমা করে দাও। পাশের শ্বশুরবাড়ি হওয়ার কারণে যখন ইচ্ছা তখন যাতায়াত করেছি, কোনো সম্মান বলতে আমি রাখতেই পারলাম না। আর মা, আপনিও আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এভাবেই পল্লবী সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেই দিনের পর থেকে পল্লবী মায়ের বাড়িতে খুব কমই আসতো। পল্লবী নিজের বাড়িতেই সব কিছুই করতো। শাশুড়ি আর স্বামীর সঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।